সময় নিজেদের গতিতে এগিয়ে চলে, কোনো কিছুর জন্যই তা থেমে থাকে না। দেখতে দেখতে দুদিন পেরিয়ে গেছে। ব্যালকনিতে দোলনার ওপর বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে তে। জাঙ্কুক যে কখন তার পাশে এসে বসেছে তা তার খেয়ালই নেই। বউকে এভাবে অন্য মস্ক দেখে মাথায় দুষ্টুমি বুদ্ধি এসে ভর করেছে জাঙ্কুকের। হঠাৎ করে স্ত্রীর গালে একটা আলতো কামড় দেয় সে। স্বামীর এহেন কার্যে নিজের হুঁশ ফিরে পেতেই চমকে ওঠে তে। এটা কি ছিল? কোনটা বেব? এই যে আপনি যেটা করলেন, কেন করলেন? ঠিক করলেন? এমন কেউ কি করে? জাঙ্কুক উত্তরে তের কোমর ধরে ওকে টেনে নিজের কোলের ওপর নিয়ে আসে। তের কানের লতিতে মুখ ঠেকিয়ে বলে, আমার বউ, বউয়ের গাল আমার, আমার যখন ইচ্ছা আমি তখন কামড়াবো, পারলে টুপ করে গিলে খেয়ে নিব। জাঙ্কুকের কথায় চোখ মুখ রাঙা হয়ে ওঠে তের। মনে মনে লজ্জা পেলেও মুখে সে তা প্রকাশ করে না। ছাড়ুন আমায়, এভাবে ধরছেন কেন? আমার বউ, আমার বউয়ের কোমর, আমার যখন ইচ্ছা তখন জড়িয়ে ধরবো। ধরছাই, ভাল লাগে না, ছাড়ুন তো। ওদের ধস্তাধস্তির মাঝে রুমে ঢুকে আসে লিছা। এসে এরকম দৃশ্য দেখতে হবে তা সে কল্পনাও করেনি। ভারী অপ্রস্তুত হয়ে যায় সে। বউয়ের সাথে খুনসুটির মাঝে সেদিকে চোখ পড়তে ভুরু কুঁচকে আসে জাঙ্কুকের। লিসা, তুই? জাঙ্কুকের কথায় তার চোখ অনুসরণে তাকায় তে। লিসাকে এখানে দেখে গা পিত্তি জ্বলে ওঠে তার। এত বেহায়া কেন এই মেয়ে? জানে না যে অন্যের রুমে ঢুকতে গেলে নক করতে হয়? হ্যাঁ, তোর সাথে কিছু কথা ছিল, একটু বাহিরে আয়। দাঁড়া, যাচ্ছি। জাঙ্কুক থেকে সরিয়ে উঠতে নিলেই তে আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের কোলে বসে থাকে সে। কি হলো বেব, নামো। আমি নামবো কেন? আপনাদের যা কথা বলার এভাবেই বলুন। তের কথায় জাঙ্কুক হতভম্ব। কি বলে এই মেয়ে? তে, কি হচ্ছে কি? লিজার সামনে দাঁড়িয়ে। নামো, ওর দরকার আছে। কি এমন দরকার যে বউয়ের সামনে বলা যাবে না? লিসা বলে ওঠে, কিছু কথা তো থাকতেই পারে তে, সবকিছু কি সবার সামনে বলা যায়? লিসার কথায় তের কাছে কেমন পৃষ্কের মতো শোনালো। আপনার সাথে জাঙ্কুকের এমন কোনো কথা থাকতে পারে না লিসা আপু, যেটা আমার সামনে বলা যাবে না। আর যদি থেকে থাকে তাহলে বলতে হবে আপনার উদ্দেশ্য ভালো না। তে, চিৎকার করে বলে লিসা। লিসা, তুই তের ওপর গলা তুলছিস? আর ওই মেয়ে যে কি বললো সেটা তুই শুনলি না জাঙ্কুক? তোর কি বলার আছে বল। তোর বউ না বড্ড বেহায়া মেয়ে, অন্যের সামনে কেমন তোকে বরের সাথে ঢলাঢলি করছে। তা আপনি যখন বিনা অনুমতিতে একটা বিবাহিত দম্পতির রুমে ঢুকলেন তখন আপনি এটা কেন ভাবেননি যে ভেতরে সেই স্বামী স্ত্রীর ঢলাঢলি করতে পারে? আমি আগেও কখনো এই রুমে আসতে অনুমতি নিইনি। তে জাঙ্কুকের কোল থেকে উঠে দাঁড়িয়ে বলে, সেটা আগের কথা ছিল, তখন জাঙ্কুক সিঙ্গেল ছিল, এখন উনি বিবাহিত, আমিও ওনার সাথে এই রুমেই থাকি। এটা আপনার খেয়াল করা উচিত ছিল। তোর বউ আমার কথা শোনাচ্ছে, তুই কিছু বলবি না জাঙ্কুক? তে ভুল কিছু বলেনি লিসা, তোর কি বলার আছে সেটা বল। লিসা রাগে ফুঁসতে থাকে। তানহা আর তোহান এখানে কিছুদিন থাকবে, আমাকে ফ্রান্সে যেতে হবে। তে ফট করে উত্তর দেয়, কেন? আপনার ছেলে মেয়ে এখানে থাকবে কেন? আপনি আপনার সঙ্গে নিয়ে যান দরকার পড়লে। ঠিক আছে, মমের কাছে রেখে যাও ওদের। ওরা ওদের পাপার সাথে এই রুমে থাকতে চাই। সেটা সম্ভব নয়। বাচ্চারা জেদ করেছে জাঙ্কুক, আর প্রবলেমের কি আছে? এখানে শোয়ার জায়গা নেই। কেন? তুই আর বাচ্চারা খাটে শুয়ে পড়বি, আর তে সোফায় বা অন্য রুমে থাকবে। আর তাছাড়াও কয়েকটা দিনের তো ব্যাপার, কি এসে যায়। অনেকক্ষণ ধরে তোর অধ্যস্ত বরদাস্ত করছি, তোর সাহস কি করে হয় আমার আর তেকে আলাদা করার চেষ্টা করার? তুই আমার মারলি জাঙ্কুক। একটা থাপ্পড় অনেক কম ডোজ হয়েছে তোর জন্য। যখন তোর দরকার ছিল আমি তোকে সাহায্য করিনি, তোকে বিয়ে করে তোহানকে বাবার পরিচয় দিইনি। আর প্রতিদানে তুই কি করেছিস? আমার থেকে আলাদা করতে চাইছিস কেন? তুই কেন এত সবসময় তেতে করিস বলতো? ও আমার স্ত্রী তো আমিও ছিলাম। কই কখনো তো আমাকে তোকে নিয়ে এত ব্যাকুল হতে দেখিনি। কারণ তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। বিয়েটা শুধুমাত্র একটা শর্তের উপর হয়েছিল। কেন ভালোবাসিসনি আমাকে? একটা বার কি আমায় ভালোবাসা যেত না? কিসব বলছিস তুই লিসা? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েছিলি, তোকে নিয়ে আমি কোনোদিনই ওইরকম ভাবিনি। আর ডিভোর্সের আগে যখন মম তোকে বলেছিল তুই ওই বিয়েতে থাকতে চাস কিনা, তুই তো সোজা সাপটা বলেছিলি
যে না তুই ডিভোর্স চাস, তাহলে এখন কেন আমার এই টের মাঝে আসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তখন ডিভোর্স চেয়েছিলাম কারণ তখন আমার মনে হয়েছিল নইলে তোর সাথে বেইমানি করা হবে। আমি যে তোকে ভালোবেসে ফেলেছি সেটা আমি তখন জানতাম না। লিসা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। একবার জাংকুক, একবার কি আমায় ভালোবাসা যায় না? শান্ত হ লিসা, বাচ্চামো করিস না। আমি তেকে ভালোবাসি, ও ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমার থেকে ওকে আলাদা করা মানে তুই জানবি আমাকে মরতে বাধ্য করবি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে। ও আমার জীবনে না থাকলে আমি আমার এই জীবন রাখবো না। না জাংকুক, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমি আর কখনো এমন করব না, কথা দিচ্ছি। টেয়ার, আই এম সরি, আমার উচিত হয়নি। আমি আর কোনোদিন তোমাদের মাঝে আসবো না, সরি। লিসা রুম থেকে বেরিয়ে যায়। ইউনো, ড্যাড রাজি হয়ে গেছেন। তবে রাজি হয়ে গেলেন? হ্যাঁ, ড্যাড রাজি হয়েছেন আপনাকে টাকা ধার দিতে, যাতে আপনাদের ব্যবসা আরও বড় হতে পারে। কিন্তু কিন্তু কি লুসি? কিন্তু ইউনো, ড্যাড টাকা দেওয়ার আগে আপনাদের ব্যবসার কাগজপত্র দেখতে চাচ্ছেন। মানে আপনারা কোনো 2 নম্বরই কারবার করেন কিনা সেটাই আর কি। ও মাত্র এই ব্যাপার? আমি ওই বেলাতেই জাংকুককে তোমার ড্যাডকে সব কাগজের জেরাক্স কপি দিয়ে আসবো। লুসি গিয়ে ইউনোকে পিছন থেকে জড়িয়ে ধরে। ও, আমার ড্যাড খালি আমারই ড্যাড নাকি? আর তোমার কিছু লাগে না? ইউনো ঘুরে বইয়ের কাঁধে হাত রেখে মাথা ঠেকিয়ে বলে, হ্যাঁ তাই তো। আমার তো খুব বড় ভুল হয়ে গেছে। শুধু তোমার ড্যাড নয়, সে তো আমারও ড্যাড। ধীরে ধীরে ইউনো এগোতে থাকে লুসির ঠোঁটের দিকে। একটু অপ্রস্তুত হলেও পরক্ষণেই বাধ্য হয়ে স্বামীকে সঙ্গ দেয় লুসি। রাতের আকাশে চাঁদের আলোয় আলোকিত হচ্ছে গোটা শহর। মধ্যরাতে চারিদিকে নিস্তব্ধতার মধ্যেও স্ত্রী গুনগুন করে গাওয়া গানে যেন মোহিত হয়ে যাচ্ছে সুগা। বউকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে দিচ্ছে সে। কি ভাবছেন সুগা? থামলে কেন জিমিন? ভালোই তো লাগছিল। গাইলাম আর কোথায়, এমনি তো গুনগুন করছিলাম। আপনার ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা জিমিন, তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? না আসলে কখনো নিজে থেকে বলিনি তো, তাই ভাবলাম আমি জিজ্ঞাসা করি। বাসো? সত্যি বলতে এখন আর আপনাকে আগের মতো অসহ্য লাগে না। বলতে পারেন এখন ভালো লাগে আপনাকে, কিন্তু ভালোবাসি কিনা জানি না। এখনো ইউনোকে ভালোবাসো নাকি? না, এই ব্যাপারে আমি শিওরভাবে বলতে পারি সুগা, আমি ইউনো ভাইয়াকে ভালোবাসি না। আর তাছাড়াও আমি চাই আপনার সাথে সংসার করতে, জীবনে একটা স্থিতি আনতে। আপনিও কোনোদিন আমাকে দূরে ঠেলে দিবেন না তো সুগা? আমার দেখা সংসারের স্বপ্ন ভেঙে দিবেন না তো আপনি? উত্তরে সুগা চুপ করে থাকে, শুধু একটা গভীর চুমু এঁকে দেয় জিমিনের কপালে। এখনো রেগে আছো সুইটহার্ট? থেকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে জিজ্ঞাসা করে জাংকুক। কি হলো বলো? আরে বাবা, লিসা আর তোহান ফ্রান্সে চলে যাচ্ছে কালকে, লাইফ টাইমের জন্য। আর হয়তো কখনো দেশে আসবে না ওরা। তোমাকে আর ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যে আমার ফুপুমণির ছেলে সেটা তো আমাকে আগে বলেননি কেন জাংকুক? জাংকুকের ভুরু কুঁচকে আসে তের কথা শুনে। তার জীবনের সবথেকে স্বার্থপর ও জঘন্য মহিলাটাকে ফুপুমণি বলে সম্বোধন করছে কেন তেকে ছেড়ে সরে আসে জাংকুক। এতে আবার বলার কি আছে? কারণ আপনার স্ত্রী হিসেবে এটা আমার জানার অধিকার। এমন অনেক কিছুই আছে যা তুমি এখনো জানো না। কেন জাংকুক? কেন কেন আমার থেকে এত লুকোঝাপ, এত রহস্য কেন আপনি আমার থেকে লুকিয়ে রেখেছেন বলুন তো? আস্তে কথা বলতে মম ড্যাড শুনতে পাবে। শুনলে শুনুক। এসে থেকে আমি এত দুর্ব্যবহার সহ্য করছি বাড়ির সবার থেকে, কারণ আপনি হলেন আমার ফুপুর সন্তান। নিজের স্বামীর বিয়ের আগে সন্তানের বউ নিজের স্বামীর প্রাক্তনের ভাইয়ের মেয়ে হবে, তা আপনার মম মানতে পারেনি। কেন আমায় তুলে নিয়ে এসেছিলেন জাংকুক? কেন আমায় বিয়ে করেছিলেন? জাংকুক রাগে তের জল খামচে ধরে, তাকে ঠেলতে ঠেলতে দেওয়ার সাথে চেপে ধরে। এক কথা বারবার কেন বলতে হয় আমি তোমায় ভালোবাসি, বোঝো না তুমি? তাহলে বলুন, আপনাদের চিলে কোঠার ঘরে ওই আপুটা কি করে এলো জাংকুক? জাংকুক অপ্রস্তুত হয়ে পড়ে, তেকে ছেড়ে সরে আসে। কোন আপু? একবার তো বলেছি ওখানে কেউ ছিল না।
ওখানে আমার হান ভাইয়ের হত্যাকারী ছিল। তে মুখ সামলে কথা বলো তে। কে তোমার হান ভাইয়ের হত্যাকারী? ওই আপুটা আর আমার ভাইয়া। ওরা দুজন মিলে আমার হান ভাইয়ার বিশ্বাস ভেঙেছে, যার জন্য হান ভাইয়া নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তে। জাঙ্কুক গিয়ে তেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শান্ত হও তে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। সব পাপীরা শাস্তি পাবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি নিজের হাতে সব পাপীদেরকে শাস্তি দেওয়াবো। ইয়নো নামক জানোয়ারটাকে শাস্তি দিন জাঙ্কুক। ও একটা খুনি, ওকে চরম শাস্তি দিন। ওর পাপের দিন ফুরিয়ে এসেছে তে, ওর উল্টি গিলটি শুরু, মনে মনে বলল জাঙ্কুক। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে জাঙ্কুক। স্বামীর ভালোবাসায় আবেশের চোখে ঘুম ভর করে তের। স্বামীর বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয় সে। তিন জুটি নিজেদের বর্তমান সময়ে এতটাই বিভোর যে তারা হয়তো জানেই না যে আগামী দিনে কি ঝড় আসতে চলেছে। পরের দিন এয়ারপোর্টে ছেলের সাথে ফ্লাইটের অপেক্ষা করছে লিচা। হঠাৎ সামনে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে অবাক হয় সে। চোখের সানগ্লাসটা খুলে জিজ্ঞাসা করে, তে তুমি এখানে? আপনি চলে যাচ্ছেন কেন লিচা আপু? এই বলতেই এখানে এসেছো বুঝি? না, তবে মনের ভেতরের কৌতূহলটা আর দমাতে পারিনি। কিসের কৌতূহল? আপনি আপনার ছেলেকে নিয়ে সারা জীবনের জন্য ফ্রান্সে চলে যাচ্ছেন। তাহলে আপনার মেয়ে তানহার কি হবে? ওকে আমাদের বাড়িতে কেন রেখে যাচ্ছেন? তানহা ওর নিজের লোকেদের কাছে থাকবে না তো কার কাছে থাকবে? মানেটা জাঙ্কুক তোমায় সময় মতো বুঝিয়ে দেবে। এখন আমাদের যেতে হবে। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায় লিচা। পিছনে ফিরে তাকায় সে। তবে একটা কথা বলবো তে, তানহার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ও তোমার রক্তের কেউ।